মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজল হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দেখো, একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা আগের ক্লাসে শেষ করেছি। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় দেখো। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, অর্থাৎ থিওরি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ সোশিওলজিস্ট। অর্থাৎ দেখো, সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান, দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, মতবাদ এবং অবদান। অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের, সমাজ বিজ্ঞানে যাদের অবদানের পরিপ্রেক্ষিতে আজকে সমাজ বিজ্ঞান একটি সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান হিসেবে বর্তমান তোমার কাছে, আমার কাছে সহ সারা পৃথিবীর মানুষের কাছে যে একটি প্রতিষ্ঠিত বিজ্ঞানের একটি ধারায় আবর্তিত হয়েছে, তার পেছনে যে সকল সমাজ বিজ্ঞানীরা অবদান রেখেছেন তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আলোচনা। দেখো, তো তোমাদের তৃতীয় অধ্যায়ে তোমরা দেখবা যে এখানে হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান এই সম্পর্কিত আলোচনায় মোট 6 জন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে। অর্থাৎ এই 6 জনের মধ্যে 5 জনকে বলা হয় হচ্ছে সমাজবিজ্ঞানের ফাউন্ডিং ফাদার বা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। আর আমরা আজকে যার কথাটা আলোচনা করব, দেখো ইনার নাম হচ্ছে ইবনে খালদুন। তো ইনাকে সমাজবিজ্ঞানের কেউ কেউ ফাউন্ডিং ফাদার হিসেবে চিন্তা করে, আবার কেউ কেউ বলছে না, সমাজবিজ্ঞান যখন প্রতিষ্ঠিত হয় তার অনেক আগে ইনার জন্ম, যার কারণে ইনি সমাজবিজ্ঞানের একটি ধারা তৈরি করে গেলেও সমাজবিজ্ঞানকে একটি বিজ্ঞান হিসেবে ইনি সুপ্রতিষ্ঠিত করতে পারেননি। তো যাই হোক, উনার ক্ষেত্রে যে যে ধরনের কথাই বলুক না কেন, মূল কথা হচ্ছে উনি সমাজবিজ্ঞানের একজন প্রবক্তা। সমাজবিজ্ঞানের একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে যে সকল সমাজবিজ্ঞানীদের ব্যাপক অবদান ছিল, তার মধ্যে উনার অবদানটা ছিল হচ্ছে অগ্রগণ্য। তো আজকে আমরা দেখো তার আলোচনা দিয়ে শুরু করি। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখো, সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান। এইখানে তোমরা তোমাদের তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এই ইয়েটা দেখবা, কি বলে, এই নামটা দেখবা। এবং এই অধ্যায়ে বা এই আলোচনাতে যে 6 জন সমাজ বিজ্ঞানীর কথা বলা হয়েছে, দেখো আমি তার নাম একটু লিখি। প্রথম হচ্ছে ইবনে খালদুন, ইবনে খালদুন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অগাস্ট কোত। তৃতীয় নাম্বার হচ্ছে ম্যাক্স ওয়েবার, সরি, হার্বার্ট স্পেন্সার। চতুর্থ নাম্বার হচ্ছে এমিল ডুর্খেইম। পঞ্চম নাম্বার হচ্ছে কার্ল মার্কস। এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে ম্যাক্স ওয়েবার। দেখো, অর্থাৎ সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান এই অধ্যায়ে যে 6 জন সমাজবিজ্ঞানীর আলোচনা আছে, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইবনে খালদুন, যিনি তিউনিসিয়ায় জন্মগ্রহণ করে। এরপরে হচ্ছে অগাস্ট কোত, যিনি হচ্ছে ফ্রান্সে জন্মগ্রহণ করে। আচ্ছা, এখানে আমি লিখলাম তিউনিসিয়া। এরপর অগাস্ট কোত হচ্ছে ফ্রান্স, অগাস্ট কোত ফ্রান্স। হার্বার্ট স্পেন্সার ইংল্যান্ড, হার্বার্ট স্পেন্সারের জন্ম হচ্ছে ইংল্যান্ডে, সরি, ইংল্যান্ড। এরপরে এমিল ডুরখেইমের জন্ম হচ্ছে ফ্রান্সে। কার্ল মার্কসের বাড়ি হচ্ছে জার্মান, ম্যাক্স ওয়েবারের বাড়ি হচ্ছে জার্মান। তোমরা তোমাদের অধ্যায়ের এই ধারাবাহিকতাগুলো দেখবা যে প্রথমে ইবনে খালদুন, অগাস্ট কোত, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম, কার্ল মার্কস এবং সর্বশেষ হচ্ছে ম্যাক্স ওয়েবার। এই 6 জন সমাজবিজ্ঞানীদের আলোচনাটাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মূল আলোচনা বা মূল বিষয়। তো এই 6 জনের মধ্যে যেহেতু প্রথমে আছে ইবনে খালদুন, আমরা আজকে আলোচনা ইবনে খালদুনকে নিয়েই করব। দেখো, আমি এইগুলা মুছে দিচ্ছি একটা। হ্যাঁ, দেখো, ইবনে খালদুন নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে যেটা বলবো যে ইবনে খালদুনের দেখো 1332 সালে বলা হয়। ওনার জন্ম হচ্ছে 1332 সালে। তিউনিসিয়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ইবনে খালদুন জন্মগ্রহণ করে। দেখো, ইবনে খালদুনের বাবা কিন্তু ছিল তৎকালীন তিউনিসিয়ার একজন হচ্ছে রাষ্ট্রপ্রধানের খুবই কাছের একজন ব্যক্তি। অর্থাৎ আমরা আগের যে সকল রাষ্ট্রপ্রধান বা আগের যে সকল রাষ্ট্রীয় কাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ওনার বাবা ছিল একজন, যার কারণে ইবনে খালদুনের খুব অল্প বয়স থেকেই ওনার রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের সাথে খুবই ওতপ্রোত একটা সম্পর্ক ছিল এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উনি খুবই কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। দেখো, আমরা বলতেছি ওনার জন্ম হচ্ছে 1332 থেকে 1406। জিনিসটা লক্ষ্য করো, 1332 থেকে 1406।
আর আমরা জানি যে অগাস্ট সমাজ বিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠিত করা হচ্ছে 1839 সালে। জিনিসটা লক্ষ্য করো, আমরা একই সাথে বলতেছি যে সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান। সমাজ বিজ্ঞানী, এখন একটা বিজ্ঞান তৈরি হলো হচ্ছে 1839 সালে, সোশিওলজি। দেখো 1839 সালে এই সোশিওলজি তৈরি হইলো, যেটা হচ্ছে অগাস্ট্যের মাধ্যমে। এখন ইবনে খালদুনের জন্ম হচ্ছে 1332, মৃত্যু হচ্ছে 1406, অর্থাৎ তারও 400 বছর পরে, প্রায় 400 বছর পরে এই সমাজ বিজ্ঞান আসে। জিনিসটা লক্ষ্য করো, আমি বারবার বলতেছি যে ইবনে খালদুন হচ্ছে সমাজ বিজ্ঞানী, কিন্তু সমাজ বিজ্ঞান তৈরি হলো হচ্ছে 1839 সালে। 1839 সালে অগাস্ট্যের হাত ধরে সমাজ বিজ্ঞান তৈরি হলো, এবং ইবনে খালদুনের জন্ম এবং মৃত্যু হচ্ছে 1332 থেকে 1406। তো সেই হিসেবে ওনার মৃত্যুর 400 বছর পরে, প্রায় 400 বা তারও 400 বছর, 450 বছর পরে সমাজ বিজ্ঞান তৈরি হলো। কিন্তু তারপরেও আমরা তাকে সমাজ বিজ্ঞানী বলি বা সমাজ বিজ্ঞানী হিসেবে ধরি। কেন ধরি? তো মূল কথা হচ্ছে, দেখো ওনার যে চিন্তাধারা, ওনার যে অবদান, ওনার যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এবং ওনার যে রেখে যাওয়া যে সকল বই পুস্তক রয়েছে, সেগুলা থেকে পরবর্তীতে সমাজ বিজ্ঞানীরা, আমি যদি দেখো এই যে এমিল ডুর্কহেমের কথা আমরা বলবো, হার্বার্ট স্পেন্সারের কথা বলবো, অগাস্ট্যের কথা বলবো, যে এই সকল ব্যক্তিবর্গরা ইনার দ্বারা ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, ইবনে খালদুনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, এবং তার যে আলোচনাগুলো ছিল, তার যে রেখে যাওয়া যে অবদানগুলো ছিল, সেই অবদান, সেই আলোচনা, সেই বই দ্বারা সমাজ বিজ্ঞানীরা পরবর্তীতে সমাজ বিজ্ঞানের অনেক উন্নত থিওরি, অনেক উন্নত আলোচনা করতে সক্ষম হয়। যার কারণে দেখো ইবনে খালদুনকে মূলত ওই পার্সপেক্টিভেই মূলত বলা হয় সমাজ বিজ্ঞানী। আর এছাড়াও দেখো, আমি বারবার বলতেছি যে এই 1839 সালের আগে, 1839 সালের আগে সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটা প্রায় একই ছিল, মানে দুইটা আলোচনা আলাদা কিছু ছিল না। সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান 1839 সালে একই ছিল। অর্থাৎ আমরা আজকে দেখো সমাজ বিজ্ঞানকে বলতেছি সোশিওলজি, আর রাষ্ট্রবিজ্ঞানকে বলতেছি পলিটিক্যাল সায়েন্স। এটা মূলত 1839 সালে অগাস্ট্যের হাত ধরে তৈরি হওয়ার পরেই সমাজ বিজ্ঞানকে আলাদা বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়। আর এর আগে আলোচনাগুলো মূলত সমাজ বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞানকে উভয়ই এক হিসেবে চিন্তা করা হতো। যার কারণে দেখো তোমরা দেখবা যে ইবনে খালদুনের আলোচনাগুলো যেমন একই সাথে সমাজ বিজ্ঞানের এবং একই সাথে রাষ্ট্রবিজ্ঞানের। আমি বারবার বলতেছি, দেখো তোমরা সমাজ বিজ্ঞানের প্রথমের দিকে এরিস্টটলের নাম শুনেছো, প্লেটোর নাম শুনেছো, এরপরে হচ্ছে ম্যাকিয়াভেলির নাম শুনেছো, ভিকোর নাম শুনেছো। আলটিমেটলি এগুলো কিন্তু আদৌ সমাজ বিজ্ঞানী না, এটা হচ্ছে টোটালি রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ এদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই ছিল হচ্ছে রাষ্ট্র। এখন কথার কথা আমি বলতেছি যে যেহেতু সমাজ বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান আলাদা কিছু ছিল না, যার কারণে তাদের আলোচনাগুলো সমাজ বিজ্ঞানের মধ্যে চলে আসে, বা তাদের আলোচনাটাও সমাজ বিজ্ঞানের আলোচনা হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে যখন দেখো সমাজ বিজ্ঞান আলাদা একটি বিজ্ঞান হিসেবে আবির্ভূত হলো, তখনই কিন্তু সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাগুলো সেপারেট হয়ে গেল। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আবার বলি যে 1839 সালে সমাজ বিজ্ঞান তৈরি হলো, কিন্তু এই 1839 সালেরও প্রায় 400 বছর আগে ইবনে খালদুনের জন্ম মৃত্যু। তারপরেও আমরা তাকে সমাজ বিজ্ঞানী বলছি। কেন বলছি সেই আলোচনাগুলোই আমরা এখন দেখব। দেখো ইবনে খালদুন, দেখো আমি প্রথমেই বলি, সাধারণত যারা ইতিহাসে নাম লিখিয়েছে বা ইতিহাসের যারা অংশ, ইতিহাসে যাদের অবদানটাও খুবই অনস্বীকার্য, তাদের যে জিনিসটা হয় প্রথম থেকেই তাদের মধ্যে ওই ধরনের একটি চিহ্ন, ওই ধরনের একটি সাইন বা ওই ধরনের একটি সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে একটা কথা আছে না, যে কাটার মুখ জন্ম থেকেই চোখা। অর্থাৎ যে কাটা, আমরা যেটাকে কাটা বলি, সেটা হচ্ছে জন্ম থেকে চোখা। অর্থাৎ এই ইবনে খালদুন ছোটবেলা থেকে, জন্ম থেকেই মূলত ছিল যেমন চৌখোস, যেমন বুদ্ধিমান, যেমন হচ্ছে মানে খুবই বিজ্ঞ, এবং মানে তার সার্বিক আলোচনাগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো তার মেধার পরিচয় আমরা পাবো, তার আলোচনার মধ্যে তার গাম্ভীর্যতার যে একটা পরিচয় আমরা ইবনে খালদুনের আলোচনার মধ্যে পাবো। দেখো ইবনে খালদুন একটি প্রথাগত ধারাবাহিকতার মধ্যে একটি পরিবর্তন নিয়ে এসে, তা হচ্ছে উনি প্রথমে ওনার যে একটি আলোচনা বা বিখ্যাত একটি বই রয়েছে, দেখো আমরা সেটা লিখবো কিতাব আল ইমান।
কিতাব আল ইবার হচ্ছে ওনার বিখ্যাত বই, এটা হচ্ছে সপ্তম খণ্ড। হ্যাঁ দেখো সপ্তম খণ্ডে রচিত বিশাল একটি বই কিতাব আল ইবার, যেটা ইবনে খালদুনের রচিত। এই বইটাকে আমরা যদি দেখি তাহলে এই বইয়ের মধ্যে আমরা দেখবো যে ইবনে খালদুনের আলোচনার কি ভাব গম্ভীর্যতা, তার আলোচনা কত গুরুত্বপূর্ণ। এখন দেখো যেটা বলতেছিলাম যে ইবনে খালদুন স্বাভাবিক আলোচনার বা ধারাবাহিক আলোচনার মধ্যে একটি বৈচিত্র্য, একটি হচ্ছে ভিন্নতা নিয়ে এসেছে। তার মূল বিষয়টা হচ্ছে এরকম যে উনি আগের যুগের মানুষ বা এখন আমি যদি বলি যে ইতিহাস লেখা হয় মূলত ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ উনি বলছে ইতিহাস লেখাই হয় বিভিন্ন ঘটনাকে, ঘটনার মাধ্যমে আসে ইতিহাস। অর্থাৎ উনি বলছে যে ঘটনার ব্যাখ্যা, ঘটনার ব্যাখ্যা হচ্ছে ইতিহাস। সবাই যেটা বলে যে ঘটনার ব্যাখ্যাটাই হচ্ছে ইতিহাস, বাট ইবনে খালদুন বলেছেন যে না, ইতিহাস হচ্ছে এই ঘটনা ঘটার কারণ। অর্থাৎ জিনিসটা লক্ষ্য করো, এই এই বিষয়টা ইবনে খালদুনের অনেক বড় একটি চিন্তা, বড় একটি ধারাবাহিক আলোচনার একটি ভিন্নতা। দেখো উনি, আমরা এখনো কি বলি, আমরা বলি যে ইতিহাস হচ্ছে একটি অতীতে ঘটে যাওয়া একটি ঘটনাই হচ্ছে মূলত ইতিহাস। অর্থাৎ যেটা আমরা ইতিহাসের পাতায় বা আমরা লোক মুখে বা বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ধরনের নথিপত্রে আমরা পাই, সেই ধরনের ঘটনাকে আমরা মূলত বলতেছি ইতিহাস। বা ইবনে খালদুন বলতেছে যে না, ঘটনার ব্যাখ্যা ইতিহাস না, ঘটনার কারণটাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ ঘটনা কেন সংঘটিত হলো সেটা উদ্ঘাটন করাটাই হচ্ছে মূলত ইতিহাসের মূল বিষয়, বা সেটা থেকে আমরা জানবো যে পরবর্তীতে এই ধরনের ঘটনা কি কি কারণে সংঘটিত হতে পারে বা এই ধরনের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তো দেখো যেটা বলতেছিলাম যে ইবনে খালদুনের অনেক ধরনের অবদান রয়েছে, যার মধ্যে প্রধানতম অবদান হচ্ছে তার কিতাব আল ইবার এই বইটা। এই বইটা হচ্ছে সপ্তম খণ্ডে রচিত। এই সপ্তম খণ্ডের প্রথম খণ্ডের নাম হচ্ছে দেখো আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা এটা সপ্তম খণ্ডের প্রথম খণ্ডে, এটা হচ্ছে সপ্তম খণ্ডের প্রথম খণ্ড আল মুকাদ্দিমা। এটাকে হচ্ছে দেখো এই ইংলিশে লেখা এইভাবে আল মুকাদ্দিমা। হ্যাঁ তো সরি, এম ইউ কিউ মুকা, হ্যাঁ এম ইউ কিউ ইউ এ মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা, এম ইউ কিউ, হ্যাঁ আল মুকাদ্দিমা। হ্যাঁ আল মুকাদ্দিমা এটা তোমরা তোমাদের বইতে দেখো হচ্ছে লেখা আছে যে 1782 সম্ভবত। দেখো তোমরা যদি তোমাদের বইতে দেখো আল মুকাদ্দিমা, এখানে তোমরা বইতে পাবা 1780 সালে, সরি 1380 সালে এই বইটি রচিত আল মুকাদ্দিমা। তো যেটা বলতেছিলাম দেখো তার যে বিখ্যাত বই কিতাব আল ইবার, কিতাব আল ইবারের এটা হচ্ছে সপ্তম খণ্ডে। এই সপ্তম খণ্ডের প্রথম খণ্ডের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। দেখো এই সপ্তম খণ্ডের প্রথম খণ্ডের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা যেটা ইংলিশে লেখা এইভাবে আল মুকাদ্দিমা, যেটা হচ্ছে মূলত প্রকাশিত হচ্ছে 1380 সালে। এবং আল মুকাদ্দিমা দেখো, আল মুকাদ্দিমার বাংলা হচ্ছে আল মুকাদ্দিমাকে আবার প্রলেবমিনা বলা হয়। প্রলেবমিনা, প্রলেবমিনা হচ্ছে প্রারম্ভিক, প্রারম্ভিক বা দেখো এটা হচ্ছে মূলত ভূমিকা। দেখো আমি বারবার বলতেছি যে কিতাব আল ইবার এটা হচ্ছে ইতিহাসের একটি বই, যেটা বিখ্যাত একটি বই, অনেক বড় ভলিউম বা অনেকগুলো খণ্ডে রচিত, মূলত সপ্তম খণ্ডে। এই সপ্তম খণ্ডের প্রথম খণ্ডটা হচ্ছে আল মুকাদ্দিমা। দেখো আল মুকাদ্দিমা, এই আল মুকাদ্দিমাকে আবার প্রলেবমিনা বলা হয়। প্রলেবমিনার অর্থ হচ্ছে প্রারম্ভিক বা ভূমিকা। অর্থাৎ এই যে সপ্তম খণ্ডের প্রথম খণ্ডটাই হচ্ছে মূলত এই প্রলেবমিনা বা আল মুকাদ্দিমা। এই আল মুকাদ্দিমাকে মূলত বলা হচ্ছে ইতিহাস। দেখো ইতিহাস নির্ভর, ইতিহাস, ইতিহাস ভিত্তিক বই। তার যে আল মুকাদ্দিমা এই বইটাই হচ্ছে মূলত ইতিহাস ভিত্তিক বই। আমি বারবার বললাম যে এই ইতিহাসে উনি ব্যাখ্যা করেছেন যে আমরা ইতিহাস বলতে মূলত ঘটনার ব্যাখ্যা নয়, বরঞ্চ ঘটনা সংঘটিত হওয়ার পেছনে কোন কোন বিষয়গুলা, কোন কোন ইস্যু, কোন কোন
কারণ বা কোন কোন মানে কি বলবো যে কোন ধরনের ঘটনা ওই ঘটনাকে সংঘটিত করার পেছনে কাজ করে, সেগুলোই হচ্ছে মূলত ইতিহাসের বিষয়বস্তু হবে। যেটা মূলত দেখো তার এই বইকে কেন্দ্র করে তৎকালীন তিউনিসিয়ার মূলত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী বড় বড় হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতো। তো শুধু টিউনিসিয়া না, পরবর্তীতে তার এই লেখা বই বা তার এই চিন্তা প্রসূত যে বই ছিল, এই বই থেকে পরবর্তীতে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, পরবর্তীতে অনেক রাষ্ট্রীয় নেতারা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তে মূলত তার এই রেখে যাওয়া যে চিন্তাগুলো ছিল সেই চিন্তার সেই চিন্তার হচ্ছে প্রয়োগ করতো। এবং দেখো তার দ্বিতীয় বইটা যেটা ছিল, যেটা হচ্ছে খুবই বিখ্যাত, আচ্ছা এই আল মুকাদ্দিমা, দেখো আল মুকাদ্দিমা, দেখো এইটার অন্তর্গত হচ্ছে একটি বই হচ্ছে আল আসাবিয়া, সরি আল উমরান, আগে আমরা দেখি আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান। সংস্কৃতির বিজ্ঞান, দেখো ওনার, আমি বারবার বললাম যে কিতাব আল ইবার, এই কিতাব আল ইবার, এটা হচ্ছে সপ্তম খণ্ড। এই কিতাব আল ইবারের প্রথম খণ্ড হচ্ছে আল মুকাদ্দিমা। এই আল মুকাদ্দিমার একটি অংশ বা আল মুকাদ্দিমার একটি পার্ট হচ্ছে আল উমরান, অর্থাৎ সংস্কৃতির বিজ্ঞান। আল উমরানের বাংলা হচ্ছে সংস্কৃতির বিজ্ঞান। অর্থাৎ আমি যেটা বললাম যে আল মুকাদ্দিমা এটা হচ্ছে ইতিহাস নির্ভর বই, ইতিহাস নির্ভর বই, এবং হচ্ছে আল উমরান এটি হচ্ছে সংস্কৃতি নির্ভর বই। অর্থাৎ সংস্কৃতিকে কেন্দ্র করে রচিত হচ্ছে এই বইটা। সংস্কৃতি, দেখো পরবর্তীতে আমি যেটা বললাম যে পরবর্তীতে তার এই যে আলোচনা, এই যে ইতিহাস, ইতিহাসে দেখো আমরা জানি অগাস্টকে, আমরা তখন এর পরেই যখন আমরা অগাস্ট করব তখন সমাজ বিজ্ঞানের একটি মেথড আছে। আমরা এর আগেও দ্বিতীয় অধ্যায়ে আমরা মেথড পড়েছি হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ সমাজ বিজ্ঞানে যে সকল গবেষণা বা সমাজ বিজ্ঞানে যে সকল পদ্ধতি ব্যবহার হয় তার মধ্যে একটি মেথড হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। হিস্টোরিক্যাল মেথড, দেখো অর্থাৎ সমাজ বিজ্ঞানে যে সকল মেথড বা যে সকল পদ্ধতিগুলো ব্যবহার হয় তার মধ্যে একটি মেথড হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। দেখো তার এই হিস্টোরিক্যাল মেথডটা মূলত এসেছে পরবর্তীতে আল মুকাদ্দিমা থেকে। আবার আবার আমরা জানি যে পরবর্তীতে আমরা দেখো ইবি টেইলরের আলোচনা করব আমরা সংস্কৃতি। আচ্ছা, তোমাদের দ্বিতীয় পত্রে, সম্ভবত দ্বিতীয় পত্রে আমরা যে কালচারাল ল্যাগ আমরা পড়েছি, আমরা যে সংস্কৃতির বিষয়টা পড়েছি, সেই সংস্কৃতির আলোচনাটা এসেছে তার এই আল উমরান। অর্থাৎ আমরা যে কালচারাল ল্যাগ সম্পর্কে পড়েছি বা দ্বিতীয় অধ্যায় বা আমরা প্রথম পত্রে যেটা পড়বো, এর সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কালচার। দেখো আমরা এর আগে যে কালচার শব্দটা পড়েছি, এই কালচার সম্পর্কে যে আলোচনাটা করছি, এই আলোচনাটা এসেছে পরবর্তীতে তারা যে হচ্ছে সংস্কৃতির বিজ্ঞান থেকে। তো সেই হিসেবে আমি বারবার বলতেছি, দেখো ইবনে খালদুনের জন্ম কিন্তু সমাজবিজ্ঞান তৈরি বা সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা হওয়ারও 400 বছর আগে। তারপরও তাকে সমাজবিজ্ঞানী বলা হতো। তার মূল কারণই ছিল পরবর্তীতে সমাজবিজ্ঞানের মধ্যে আলোচিত বিষয়বস্তু তার আলোচনা থেকেই মূলত টানা হয়। যেমন আমি দেখলাম যে সমাজবিজ্ঞানের একটি গবেষণার পদ্ধতি হচ্ছে হিস্টোরিক্যাল মেথড, যেটা হচ্ছে আল মুকাদ্দিমা থেকে নেওয়া হয়েছে। এবার কালচার, যেটা আলোচনা এসেছে দেখো আল উমরান থেকে। তো সেই হিসেবে দেখো আমরা বারবার বলতেছি যে সমাজবিজ্ঞানীতে ব্যবহৃত বিভিন্ন যে সকল পদ্ধতি বা আলোচনা পরবর্তীতে কিন্তু যেগুলো সমাজবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে তার মূল বিষয়টাই কিন্তু কাজ করেছে হচ্ছে ইবনে খালদুনের রেখে যাওয়া অবদান বা রেখে যাওয়া চিন্তাগুলো থেকে। তো যেটা বলতেছিলাম যে সংস্কৃতির বিজ্ঞান, দেখো এখানে উনি বলেছেন যে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কেমন হবে এবং রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক কেমন হবে, এই ধরনের বিষয়গুলাই মূলত সংস্কৃতির বিজ্ঞান। অর্থাৎ উনি এখানে দেখো বিভিন্ন জাতির সংস্কৃতি সম্পর্কে বলেছেন। একটি হচ্ছে উপজাতিদের সংস্কৃতি কেমন, আমি লিখলাম উপজাতিদের সংস্কৃতি কেমন হবে, এরপরে যাযাবরদের সংস্কৃতি কেমন হবে, এরপরে বেদুইন। হ্যাঁ, যাযাবর হচ্ছে যারা নমিডিক বা যারা হচ্ছে কোথাও স্থায়ীভাবে বসবাস করে না। আজকে দেখা যাচ্ছে যে এখানে 6 মাস বসবাস করলো বা অন্য জায়গাতে 6 মাস বসবাস করলো, মানে এরকম আমরা যাদের হচ্ছে আমরা বেদে পল্লী বলি না, এরা অনেকটা নমিডিক বা যাযাবর, এদের স্থায়ী কোনো বসবাস নেই।
এরা যেখানে হয়তো সুযোগ পাচ্ছে বা যেখানে বসবাসের একটু উপযোগী মনে করছে সেখানে কিছুদিন বসবাস করতেছে, আবার ওই জায়গার যে স্বত্বাধিকারী বা ওই জায়গার মালিক যদি আবার তাদেরকে হচ্ছে কিছু বলতেছে, তারা আবার অন্যত্র চলে যাচ্ছে। তো এই ধরনের ব্যক্তিদের সংস্কৃতি কেমন হবে সেটা আমরা আল উমরানে পাই। এবার রাষ্ট্রের সংস্কৃতি কেমন হবে, রাষ্ট্রের আইন কাঠামো কেমন হবে সেটা আমরা আল উমরানের সাথে পাই। তো সেই হিসাবে বলা হচ্ছে দেখো এই আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান এটি হচ্ছে সমাজ বিজ্ঞানের জন্য এত গুরুত্বপূর্ণ একটি বই বা এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যার যার মাধ্যমে আমরা জানি যে ব্যক্তির সংস্কৃতি কেমন হবে, ব্যক্তির আচরণ কেমন হবে, বা রাষ্ট্রীয় যে সকল বিধিবিধানগুলো রয়েছে, রাষ্ট্রীয় আইন কানুনগুলো রয়েছে সেগুলোও কেমন হবে, সেগুলো মূলত আমরা পাই হচ্ছে তার ইবনে খালদুনের যে আল উমরান এই বইয়ের আলোচনা থেকে। তো আমি বারবার বলতেছিলাম দেখো যে আল মুকাদ্দিমার একটি অংশ কিন্তু হচ্ছে আল উমরান, এবং তার যে আরেকটি বিখ্যাত বই রয়েছে আল আসাবিয়া। আল উমরান এবং দেখো আল আসাবিয়া। দেখো আল আসাবিয়া বা যেটাকে বলা হচ্ছে সংহতির বিজ্ঞান। দেখো প্রথমটা হচ্ছে তার আল মুকাদ্দিমা, এটা হচ্ছে আচ্ছা আমি 1 নাম্বার লিখলাম। এরপর 2 নাম্বার হচ্ছে আল উমরান, এবং 3 নাম্বার হচ্ছে আল আসাবিয়া বা সংহতির বিজ্ঞান। সংহতি প্রথমটা হচ্ছে দেখো আল মুকাদ্দিমা, এটা হচ্ছে ইতিহাস নির্ভর, এটা হচ্ছে সংস্কৃতি, এবং আল আসাবিয়া হচ্ছে সংহতি। সংহতি বলতে মূলত বোঝাচ্ছে যে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, একটা ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, একটা জাতির সাথে আরেকটা জাতির সম্পর্ক, অর্থাৎ মূলত সংহতি মূলত বোঝাচ্ছে যে সম্পর্কের যে একটি বিজ্ঞান, অর্থাৎ সম্পর্কটা কেমন হবে, কার সাথে কি ধরনের সম্পর্ক হবে, তার ওই আলোচনাটা হচ্ছে মূলত আল আসাবিয়া। দেখো তার এই আল আসাবিয়া বা সংহতির বিজ্ঞান এই আলোচনাটা হুবহু আছে আমরা হচ্ছে যদি আমরা দেখি যে এমিল দুরখেইমের, দেখো এমিল দুরখেইমের আলোচনা আমরা যখন করব, এমিল দুরখেইম, আচ্ছা আমি এখানে লিখলাম এমিল দুরখেইমের আমরা যখন সলিডারিটির আলোচনাটা করব, দেখো সলিডারিটি, এমিল দুরখেইমের আমরা যখন সলিডারিটির আলোচনা করব, এই আলোচনার মধ্যে আমরা দেখব সংহতি, হ্যাঁ এই আলোচনার মধ্যে আমরা দেখব যে সংহতি কি বা সংহতি সম্পর্কিত তার যে আলোচনাগুলো আমরা দেখব ইবনে দুরখেইমের সলিডারিটি আলোচনার মধ্যে। আমি বারবার বলতেছিলাম দেখো যে তার যে আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে বা ইবনে খালদুনের যে আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে, তার বিষয়বস্তু কিন্তু সমাজবিজ্ঞান তৈরির 400 বছর আগে হলেও পরবর্তীতে তাদের সমাজবিজ্ঞানীদের যে সকল আলোচনাগুলো ছিল তার আলোচনা থেকে হুবহু কিন্তু চলে এসেছে। আমি বারবার বলতেছি দেখো যে আল আসাবিয়া বা সংহতির বিজ্ঞান, এই আল আসাবিয়া বলতে আমি সংহতির বিজ্ঞান বলতেছি, এই আলোচনাটা পরবর্তীতে ইমিল দুরখেইমের সলিডারিটির হুবহু কপি, যাকে আমরা বলতেছি সমাজবিজ্ঞানের জনক, এই সমাজবিজ্ঞানের আলোচনার হুবহু কপি হচ্ছে আল আসাবিয়া। তো এইখানে মূলত আল আসাবিয়াতে আমি যেটা বললাম যে এখানে মূলত সম্পর্কের যে একটি ধরন, সম্পর্কের যে একটি প্রকৃতি কেমন হবে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো ইবনে খালদুন সম্পর্কে দেখো কথা বলতে গেলে আরো অনেক কথাই বলা যাচ্ছে। সর্বশেষ দেখো তার একটি আলোচনা রয়েছে আবহাওয়া ও জলবায়ু, অর্থাৎ দেখো আচ্ছা আবহাওয়া ও জলবায়ু, জিনিসটা লক্ষ্য করো। আচ্ছা আবহাওয়া কি আর জলবায়ু কি আমি আগে একটু বলি যে আবহাওয়াটা হচ্ছে দেখো প্রতিদিনের তাপমাত্রার গড়টা হচ্ছে আবহাওয়া, অর্থাৎ আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের তাপমাত্রার গড়, আবহাওয়া হচ্ছে প্রতিদিনের তাপমাত্রার গড়টা হচ্ছে আবহাওয়া, এবং জলবায়ুটা হচ্ছে দেখো বলা হচ্ছে যে 20 থেকে 30 বছর, কোথাও কোথাও অর্থাৎ 20 থেকে 30 বছর, কোথাও কোথাও 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর, আবার কোথাও কোথাও 20 থেকে 35 বছর এক জায়গায় দেখবা। তো সেই হিসাবে বলা হচ্ছে 20 থেকে 35 বছরে আবহাওয়ার গড়কে মূলত বলা হয় জলবায়ু। জিনিসটা লক্ষ্য করো যে প্রতিদিনের গড় হচ্ছে প্রতিদিনের তাপমাত্রার গড় হচ্ছে আবহাওয়া, প্রতিদিনের তাপমাত্রার গড় হচ্ছে আবহাওয়া,
আর এই 20 থেকে 35 বছরের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। তো উনি বলেছেন দেখো আবহাওয়া জলবায়ু সম্পর্কিত আলোচনার মধ্যে ইবনে খালদুন বলেছেন যে একটি রাষ্ট্রের আইন কাঠামো, একটি রাষ্ট্রের জনগণ কেমন হবে সেটাও মূলত তার যে আবহাওয়া জলবায়ু সম্পর্কিত আলোচনা, এই আলোচনার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে দেখো একটি রাষ্ট্রের আইন কেমন হবে, একটি রাষ্ট্রের জনগণের মানসিকতাটা কেমন হবে সেগুলা কিন্তু আমরা দেখি আবহাওয়া জলবায়ু আলোচনার মধ্যে। অর্থাৎ আমি বারবার বলতেছি দেখো সকল রাষ্ট্রের জনগণের যে মানসিকতা একরকম হবে বিষয়টা এরকম না। অর্থাৎ আবহাওয়াগত কারণেও মানুষের মধ্যে আচরণের পার্থক্য তৈরি হয়। তুমি যদি বাংলাদেশের একজন অপরাধ বিজ্ঞানী দেখো আবুল হাসনাতের কথা আমরা যদি বলি, আবুল হাসনাত বাংলাদেশের একজন অপরাধ বিজ্ঞানী, ওনার একটি ক্রাইম ক্যালেন্ডার আছে। তো ক্রাইম ক্যালেন্ডার অর্থাৎ এই ক্যালেন্ডার উনি দেখিয়েছেন। সাধারণত ক্যালেন্ডার আমরা কি দেখি, তারিখ দেখি বা বিভিন্ন ছুটি বা বিভিন্ন অকেশনের বিষয়গুলো দেখি, কিন্তু এই ক্রাইম ক্যালেন্ডার উনি বলেছেন যে দেখো কোন সময়ে মানুষ কি ধরনের অপরাধ সংঘটিত করে সেই বিষয়গুলো এই ক্রাইম ক্যালেন্ডারে, অর্থাৎ জানুয়ারিতে কি ধরনের অপরাধ সংঘটিত হয়, ফেব্রুয়ারিতে কি ধরনের অপরাধ সংঘটিত হয়, এই বিষয়গুলো কিন্তু ক্রাইম ক্যালেন্ডার আছে। নর্মালি আমি একটু বলি দেখো জানুয়ারি ফেব্রুয়ারিতে সাধারণত শীত থাকে, এই সময় বলা হচ্ছে যে সাধারণত চুরি বেশি হয় কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে লেপ মুড়ি দিয়ে বা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, এই সুযোগে তারা হচ্ছে শীতেও চোর যারা আছে তারা কিন্তু চুরি করে। আবার উনি বলছেন যে বর্ষার সিজনে যখন পাট বা বিভিন্ন ধান পাট ওঠে তখন কিন্তু হাইজাক বেশি হয়। বা আবার উনি বলেছেন যে দেখো যে পাহাড়ি অঞ্চলে হচ্ছে খুন বেশি হয়, সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চলের মানুষের মেজাজ খিটখিটে থাকে এবং সেই সকল জায়গায় খুন বেশি হয় বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র সম্পর্কিত যে অপরাধগুলো রয়েছে সেগুলো বিষয়। তুমি যদি বাংলাদেশের নিউজগুলো দেখো মাঝে মাঝে দেখবো যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের যে হচ্ছে অপরাধ চক্রকে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে গ্রেফতার করে। তো এই হিসাবে উনি তার আবহাওয়া জলবায়ুতে বলেছেন যে একটি রাষ্ট্রের আবহাওয়া জলবায়ু মূলত ওই রাষ্ট্রের জনগণের আচরণ কেমন হবে সেগুলোর জন্য কিন্তু একটি কারণ হিসেবে উল্লেখ করা হয় বা একটি কারণ হিসেবে ধরা হয়। তার পরিপ্রেক্ষিতে ওই রাষ্ট্রের আবহাওয়া জলবায়ু কেমন তার উপর ভিত্তি করে মূলত ওই রাষ্ট্রের আইন বা ওই রাষ্ট্রের বিভিন্ন বিধিবিধান তৈরি করা হবে। তো দেখো ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করতে গেলে আরো অনেক ধরনের আলোচনা করা যায়, তোমাদের বইতে যেহেতু খুবই সীমিত পরিসরে দেওয়া আছে। তোমাদের সর্বোপরি বলি যে ইবনে খালদুন সম্পর্কে এই হচ্ছে তোমাদের বইতে আলোচনাগুলো ছিল এবং এই আলোচনাগুলো তোমরা চেষ্টা করবা পড়ার, এবং এর পাশাপাশি তোমরা ইবনে খালদুন সম্পর্কে উইকিপিডিয়া বা বিভিন্ন তথ্য যদি পাও জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, কারণ সমাজ বিজ্ঞানের কথা বলতে গেলে কিন্তু ইবনে খালদুনের আলোচনাটা চলে আসবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।